অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও অভিযোগ বিএনপির। বঙ্গোপসাগরের নিম্নচাপ শনিবার রূপ নেবে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধান, পরিচয় যাই হোক, অপরাধ করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের নির্দেশ আর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। এ ঘটনা সরকারের জন্য বিব্রতকর কিনা ঘুরপাক খাচ্ছে এমন সব প্রশ্ন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজিজ বেনজির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবে দুর্নীতি ও বিচারের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। বলেন, এক্ষেত্রে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন স্বাধীন, কারো অপরাধের সুরক্ষা দেবে না সরকার। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। এ সময় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ, বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে। বিএনপি 2 কুলি হারিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে, দলটির এমন স্বপ্ন উবে গেছে। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা চালকেরা। শুক্রবার দুপুরে নগরীর আরামবাগ থেকে নয়াপল্টন পর্যন্ত রিকশা নিয়ে তারা মিছিল করেন। ব্যানার প্লাকার্ড বহন করে দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি ঘুষ, দুর্নীতি আর লুটপাট বন্ধের দাবি জানান। মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে নয়াপল্টনে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই বিক্ষোভ করেন রিকশা চালকরা। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, সরকারও সাবেক সেনাপ্রধান ও পুলিশের আইজিপির অপকর্মের অংশীদার। সরকারকে একদিন জনতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনার সেনাপ্রধান এম এ আজিজ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, জনতা আর আদালতে দাঁড়াতে হবে। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকালে দেশের উপকূলে আঘাত হানতে পারে রিমেল। সমুদ্র বন্দরগুলোতে আপাতত 1 নম্বর দূরবর্তী সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, কেন্দ্রে যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। সন্ধ্যা নাগাদ এটি রূপ নিতে পারে গভীর নিম্নচাপে। বিচ্ছিন্নভাবে মেঘ চলে আসবে কালকে সন্ধ্যার থেকে, বৃষ্টি হবে রাত, আগামীকাল 25 তারিখ রাতেই বৃষ্টি শুরু হবে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। শুধু ডান দিকের অংশ না, এখন যে অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি প্রকল্পের কারণে গৃহহীন হওয়ার ঝুঁকিতে কয়েক লাখ বাসিন্দা। শুক্রবার বিকেলে এ প্রকল্প বাতিলের দাবিতে হাসপাতাল মাঠে সমাবেশ করেন তারা। যে কোনো মূল্যে নিজেদের আশ্রয় টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি বাতিলের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে কামরাঙ্গীরচরবাসী। এর মধ্যেই 55, 56 ও 57 নং ওয়ার্ডে 104 ফুট রাস্তা সহ 3টি রাস্তা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে সমাবেশ করে তারা। কামরাঙ্গীরচরের হাসপাতাল মাঠের সমাবেশে দলে দলে যোগ দেন স্থানীয় বাড়িওয়ালা, ভাড়াটিয়া সহ ব্যবসায়ীরা। সমাবেশ থেকে অবিলম্বে বাণিজ্যিক অঞ্চল প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। এই কামরাঙ্গীরচরে 104 ফিটের রাস্তাকে কেন্দ্র করে এখন হচ্ছে ব্যবসা বাণিজ্য সবকিছু স্থবির হয়ে পড়েছে। সিবিডি আইসিডি 104 ফিট রাস্তা যাতে না করে। এলাকাবাসী জানান, উন্নয়ন প্রকল্পের জন্য স্থানীয়দের উচ্ছেদ না করার আশ্বাস দিলেও কথা রাখেনি ঢাকা দক্ষিণের মেয়র। মেয়র মহোদয় বলেছিল যে আমার কোনো পরিকল্পনা নেই এই আইসিডি করার, সমস্ত কামরাঙ্গীরচর উচ্ছেদ করে আমার কোনো উন্নয়নের আমার কোনো পরিকল্পনা নেই। এটা বাস্তবায়নে পুরো কামরাঙ্গীরচরের মানুষ উচ্ছেদ হয়ে যাবে। যে কোনো মূল্যে নিজেদের আশ্রয় টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। 1600 কোটি টাকার গ্যাসের সন্ধান মিলেছে সিলেটের কৈলাসটিলা 8 কূপে। প্রতিদিন 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে আগামী 2 মাসের মধ্যে। গ্যাসকূপ পরিদর্শন শেষে জ্বালানি সচিব এমনই তথ্য দিয়েছেন। কৈলাসটিলা 8 নম্বর গ্যাসকূপ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। তীব্র বেগে কৈলাসটিলা 8 গ্যাস কূপ থেকে এভাবে গ্যাস উদ্গীরণ হচ্ছে। আর এ থেকে এই কূপে যে গ্যাসের সন্ধান পাওয়া গেল তাই জানান দিচ্ছে। পরীক্ষামূলকভাবে দৈনিক 22 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হয়েছে। কূপের 3440 থেকে 55,000 ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে। আমরা অনুমান করছি যে 50 BCF এর মতো মজুদ আছে। এটা যদি বোঝাতে হয় তাহলে বলতে হবে যে আমরা 20 থেকে 22 মিলিয়ন MMCFD করে 8 থেকে 10 বছর আমরা গ্যাস উত্তোলন করতে পারবো, এরকম একটা মজুদ আমরা পেয়েছি। এই কূপ থেকে প্রাপ্ত গ্যাস 2 মাসের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব। আমরা আশা করি 2 মাসের মধ্যে এই গ্যাস ক্ষেত্রের গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। চলতি বছরের 13 জানুয়ারি এই কূপের খনন কাজ শুরু হয়। 4.5 মাসের মাথায় শুক্রবার সকাল থেকে গ্যাসের ফ্লো বের হতে শুরু হয়েছে। একের পর এক গ্যাসকূপ খনন ও পুনঃখননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত টার্গেট পূরণে সচেষ্ট রয়েছে সিলেট গ্যাসের কোম্পানি। সিলেটের কৈলাসটিলা 8 নম্বর গ্যাসকূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের মিনুস্কা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা সব দিক থেকে দক্ষ ও যোগ্য। মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন মিশন ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নায়ন। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান সময় সংবাদকে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে বুলবুল রেজার রিপোর্ট।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9টায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিনুস্কা মিশনের ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নায়নের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর অপারেশনাল কার্যক্রম, তাদের দক্ষতা, যোগ্যতা সহ নানান দিক। বৈঠক শেষে ফোর্স কমান্ডার নায়ন বলেন, মিশনের লক্ষ্য উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। My perspective as force commander, the performance of most of the contingents are exceptional. Bangladesh Special Forces, is a top-notch contingent. The QRIF, the contingent in Sector West, and all the hospitals that we have in this mission are doing a fantastic job. বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এখানকার অবকাঠামোগত সমস্যার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। রোডগুলোর অবস্থা খুব খারাপ, ব্রিজ নাই, কালভার্ট নাই। এখানে আমাদের যে সমস্ত ইকুইপমেন্টগুলো, যে সমস্ত গাড়িগুলো এখানে চলাচল করছে, এগুলোর মেনটেন্যান্সটা খুব জরুরি এবং এখানে মেনটেন্যান্সটা আমাদের রেগুলারলি এটা করতে হয়। আমরা অপেক্ষা করছি আমাদের কিছু ফ্রেশ কিছু গাড়ি এপিসিস আনার জন্য, কারণ আমাদের কিছু এগুলো পুরনো হয়ে গেছে যেগুলো ভালোভাবে পারফর্ম করছে না। এটাতে ওনারা সাহায্য করবেন। মিনুস্কা মিশনে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিনুস্কাতে বাংলাদেশি সৈন্য সংখ্যা বা বাংলাদেশি সদস্য বাড়ানো হবে কিনা জানতে চাইলে ফোর্স কমান্ডার বলেন, এই বিষয়টি নিয়ে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে। ফোর্স কমান্ডারের সঙ্গে বৈঠক শেষে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান মিনুস্কার ডিরেক্টর অফ মিশন সাপোর্টের সঙ্গে আলোচনায় বসেন। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে বাংলাদেশ সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ দ্বিরাষ্ট্রীয় সমাধান চায়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই যে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ে তারা বলেছে যে নেতানিয়াহু এখানে আসলে গ্রেপ্তার করা হবে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে, ন্যায্যতার পক্ষে। বাংলাদেশ বিশ্বাস করে ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্র, এটাই সমাধানের পথ এবং বাংলাদেশ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র সমর্থন করে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল নরওয়ে। তবে দেশটির প্রধান বিরোধী দলগুলো সরকারের এই সিদ্ধান্তকে সময়োচিত নয় বলে মনে করছেন। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ইয়োনাস গার ইস্তয়েরে বলেন, দুই দেশের মানুষই যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে তার একমাত্র সমাধান হলো ফিলিস্তিন ও ইসরায়েল দুই স্বাধীন রাষ্ট্র। ফিলিস্তিনকে এই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়, যা বাস্তবায়নে নরওয়ের সংবিধান অনুযায়ী রাজার সিদ্ধান্তের প্রয়োজন। শুক্রবার রাজার সই করা রেজলিউশন পাওয়া গেলে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির কথা জানানো হবে, আর 28 মে থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি কার্যকর হবে। এদিকে নরওয়ে প্রবাসী ফিলিস্তিনিরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ইসরায়েলে নরওয়েতে তৈরি অস্ত্র বিক্রি বন্ধের উপর জোর দিচ্ছেন। আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। ফিলিস্তিনকে কখনোই স্বীকৃতি না দেওয়ার চেয়ে দেরিতে হলেও স্বীকৃতি দেওয়া উত্তম। নরওয়ের এই সিদ্ধান্ত সঠিক পথে এক ধাপ এগিয়ে গেল। তবে ফিলিস্তিনের মানুষ চায় যে নরওয়ে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করবে। নরওয়ের সঙ্গে আয়ারল্যান্ড ও স্পেনও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুধবার।
এদিকে স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে এই 3 দেশেরই ইসরায়েলে অবস্থিত রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে তলব করেছে তেল আবিব সরকার। ফিলিস্তিনিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের সদস্যরা নরওয়েতে ব্যাপক আন্দোলন করে আসছিলেন দীর্ঘদিন ধরে, এই জন্য যে নরওয়ের সরকার অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। নরওয়ের সরকার সেই স্বীকৃতি দিলেন এখন। আর এই স্বীকৃতিতে ফিলিস্তিনিরা খুশি হলেও ইসরায়েলিরা খুশি হতে পারেননি। ইসরায়েল ইতোমধ্যে নরওয়েকে অন্যতম একটি শত্রু দেশ হিসেবে ঘোষণা করে নরওয়ে থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছেন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। রাত পোহালেই ভারতের ৬ষ্ঠ দফা লোকসভা নির্বাচনের ভোট। ৭ রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট হলেও বাড়তি নজর দিল্লি, পশ্চিমবঙ্গে। ভাগ্য নির্ধারণ হবে ৮৮৯ জন প্রার্থীর। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দেশটির ১৮তম লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে ৭ দফার ভোট পর্ব শুরু হয়। শনিবার ৬ষ্ঠ দফায় সকাল ৭টা থেকে ভোট শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায়। এই দফায় ভোট দিল্লি, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের। তবে দেশবাসীর নজর থাকবে দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকে। দিল্লিতে ৭টি লোকসভা আসনেই এদিন ভোট। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে মনোজ তিওয়ারি, মনোহর হুড্ডা, কানাইয়া কুমার, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব, অভিনেত্রী জুন মালিয়া ছাড়াও আরও ৮৮৯ প্রার্থীর। ৬ষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। শেষ দফায় ভোট হবে ১ জুন, আর সেদিন ভোট নেওয়া হবে ৫৭ সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সাকিব আল হাসানের মতোই খোড়া যুক্তি দিলেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারা এবং প্রস্তুতির ঘাটতিকে দায় দিচ্ছেন তিনি। তবে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হারলেও তা মূল আসরে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন এই পরিচালক। বিপিএল ডিপিএল মাঝে জিম্বাবুয়ে সিরিজ, দম ফেলার যেন ফুরসত নেই ক্রিকেটারদের। যেখানে টি-20 বিশ্বকাপের আগে অন্যান্য দল বিশ্রাম দিচ্ছে ক্রিকেটারদের, সেখানে বাংলাদেশিরা একের পর এক ম্যাচ খেলেই যাচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতি সারতে হোস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-20 সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে সেই সিরিজই এখন গলার কাটা। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচে হার। আর আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং। দলের এই করুণ দশায় চরম হতাশ ও বিস্মিত বিসিবি কর্তারা। প্রতিপক্ষ টিমের চেয়ে খারাপ খেলেছি দেখে আমরা হেরে গিয়েছি। সেখানে আমাদের জেতার কথা ছিল, দুটো ম্যাচে জেতার কথা ছিল। প্রথম ম্যাচে আমার মনে হয় যে আমরা রান কম করেছি সেই জন্য, কারণ টি-20তে এখন ১৫০-৬০ এটা কোনো রান না। আর স্পেশালি ওই ধরনের উইকেট যেখানে ফ্ল্যাট উইকেট, সেখানে এই ধরনের রান আসলে সাফিসিয়েন্ট না। সিরিজ হারের পর সাকিবের মতো কন্ডিশন ও প্রস্তুতির ঘাটতি নিয়ে খোড়া যুক্তি দিয়েছেন বিসিবির এই পরিচালক। টি-20তে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে আওড়ান পুরনো বলি। নির্ধারিত যে অনুশীলনের সময়গুলো ছিল সেইটাও তারা করতে পারেনি সেখানে মাঠের কন্ডিশনের জন্য, ওয়েদার কন্ডিশনের জন্য। সো এই জায়গাটাতে তো আমি বলবো যে অবশ্যই যে একটা মাঠে আপনি নতুন কোনো পরিবেশে যদি আপনি যান, আপনি সেখানে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার, ওই সময়টুকু তো আমাদের কাছে অবশ্যই ছিল না। তারপরেও আমি বলবো যে আমরা যেই দুটো খেলা হয়ে গেছে সেই দুটো খেলাতে আমরা খারাপ করেছি ডেফিনেটলি। টি-20তে খেলার জন্য যে আমাদের মাইন্ডসেটটা এবং টেস্ট, শুধু টি-20 না, আমাদের টেস্টের কথাও যদি বলি, এই যে মাইন্ডসেটটা, সেটা কিন্তু আমরা অনেক বেশি সময় ধরে যে খেলছি বা তৈরি করার সুযোগ পাচ্ছি, সেই সময় কিন্তু এখন আমাদের হয়নি। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হারের মধ্য দিয়ে হলো টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি। তবে তা কি কোনো প্রভাবই ফেলবে না মূল আসরে? প্লেয়াররা জানে যে তারা কি কারণগুলোতে তারা আসলে তাদের যে ক্রিকেট খেলাটা সেটা তারা খেলতে পারেনি। সো আমার মনে হয় যে এটা তারা যেহেতু জানে, এই জায়গাটা থেকে যখন আর একটু ওভারকাম তারা করার জন্য যেই জিনিসগুলো তারা অভাব বোধ করেছে, সেগুলো যখন ফুলফিল হয়ে যাবে, তারা তাদের বেস্ট আবার দেওয়ার জন্য তারা নিজেরাই নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে। বিশ্বকাপ নিয়ে আগেও বড় প্রত্যাশার সুযোগ ছিল না। মার্কিন মুলুকে পারফরমেন্স দেখে এখন আত্মবিশ্বাস তলানিতে নীতি নির্ধারকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
একরাশ খারাপ খবরের মাঝে বড় এক সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট। তাসকিন আহমেদের স্ক্যান রিপোর্টে নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন ঢাকা এক্সপ্রেস। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়। তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের সেরকমই এক অভাগা ক্রিকেটার। সারা বছর দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপ এলেই কেন যেন ইনজুরিতে পড়ে যান তিনি। এবারও পুরো বিপিএল, ডিপিএল, জিম্বাবুয়ে সিরিজ অসাধারণ পারফর্ম করে দলের 1 নম্বর পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেন তাসকিন, কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে পড়েন ইনজুরিতে। তবে এবার ভাগ্য কিছুটা ভালো ঢাকা এক্সপ্রেসের, তাই তো ইনজুর্ড ক্রিকেটারকেও দলের সঙ্গে টেনে নিয়ে যায় বিসিবি। শুধু তাই নয়, প্রথমবারের মতো দায়িত্ব দেয়া হয় সহ অধিনায়কের। এরপর যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে রেখেই চলে তার চিকিৎসা। সেখানে নতুন করে স্ক্যানও করা হয় তাসকিনের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের একদিন পর এবার সেই স্ক্যান রিপোর্ট নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। সিরিজ হারের বেদনার মধ্যে একরাশ স্বস্তি এনে দিয়েছে তাসকিনের এই প্রতিবেদন। বিসিবি সূত্র জানাচ্ছে, এমআরআই রিপোর্টে কোনো নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা, বরং সবাইকে অবাক করে দিয়ে সময়ের চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এবং আইসিসির প্রস্তুতি ম্যাচে তাসকিনকে না খেলালেও বিশ্বকাপে 8ই জুন নিজেদের প্রথম ম্যাচ থেকেই এখন স্পিড স্টারকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। লজ্জার দগদগে ক্ষত কিছুটা হলেও প্রলেপের সুযোগ বাংলাদেশের সামনে। হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশনে শেষ টি-20তে মাঠে নামছে মানসিকভাবে বিপর্যস্ত টাইগাররা। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে কোনো টেস্ট প্লেয়িং নেশনকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু রাত 9টায়। শুধু হতাশাই নয়, রীতিমতো অস্বস্তিকর লজ্জার। সমর্থকদের ক্ষোভ, হৃদয়ের ক্ষত উগরে পড়ছে ক্রিকেটের দেশে। 22 গজে জয় পরাজয় থাকবেই, তাই বলে আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ভাবে, তাও আবার ব্যাক টু ব্যাক ম্যাচে এমন হার ব্যাখ্যাহীন। ব্যাটিং কিংবা বোলিং, এই দলটা যেন ছন্ন ছাড়া নেই কোনো অনুপ্রেরণা। তাই তো প্রশ্ন ওঠে, শেষ টি-20-র গেম প্ল্যান কি, কিংবা কি লক্ষ্য বাংলাদেশের? উত্তরটা বোধহয় একটাই, হোয়াইট ওয়াশ এড়ানো। টাইগারদের এই দলটায় লোয়ার মিডল অর্ডার বলে কিছুই নেই, অন্তত শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান তো তাই বলে। বিশ্বকাপের আগে এই ম্যাচটাই এখানে বাউন্স ব্যাকের আরও একটা সুযোগ। ওপেনিং স্লটে ব্যর্থ সৌম্য হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে লিটনকে রাখা হতে পারে ডাকআউটেই। কন্ডিশনের বিবেচনায় এ ম্যাচ খেলানো হতে পারে স্পিনার তানভীরকে। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ভেজা আউটফিল্ড আর স্লো উইকেটের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তাড়াহুড়া করলেই যে বিপদ, সে শিক্ষা প্রথম 2 ম্যাচেই পেয়েছিল টাইগাররা। মান রক্ষার এই ম্যাচে কাজে লাগবে তো সেই টোটকা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর খুব স্বাভাবিকভাবেই দেশে ক্রিকেটে এখন চাঁদ গেল রব। মাথার ওপর আকাশ সম চাপ থাকলেও তা উতরাতে হবে টাইগারদের। বিষয়টি যত দ্রুত জানতে পারেন সাকিব শান্তরা, ততই দলের জন্য মঙ্গল। অন্যদিকে টেস্ট প্লেইং নেশন বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে রীতিমতো উঠছে যুক্তরাষ্ট্র। তবে শিষ্যদের উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার আহ্বান কোচ স্টুয়ার্ট লয়ের। পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে 3-0-তে হোয়াইট ওয়াশ করে প্রতিপক্ষকে চূড়ান্ত নাস্তানাবুদ করার লক্ষ্য তাদের। নিজেদের সবশেষ 6 ম্যাচে অপরাজিত মার্কিনীরা। ব্যাটিংয়ে প্যাটেল, স্টিভেন টেইলর, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন। বোলিংয়ে আলী খান, শ্যাডলি ভ্যানরা ভয়ঙ্কর। সব মিলিয়ে টাইগারদের সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপরাধী যত প্রভাবশালী হোক তাকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও, অভিযোগ বিএনপির। এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ শনিবার রূপ নেবে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।